আচ্ছা এবার দেখো তো, এবার দেখো একটু ফেসবুকে ঠিক আছে কিনা, আবার লাইভ দিছি। ফেসবুকে আবার লাইভ দিছি। ওকে, আসো। অনেক স্টুডেন্ট আসছিল ক্লাসে, এর মধ্যে অনেকে হারাই গেল। আচ্ছা, এটা আমার যেটা মনে হয় যে ফেসবুকে যে নতুন নীতিমালা করছে না, ক্লাস থাকবে না, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এগুলোর কোনো ফেসবুক লাইভে প্রবলেমটা হইতেছে। আর নাকি এটা আমারই হইতেছে বেশি, নাকি কে জানে অন্যদের কি অবস্থা, জানতে হবে আসলে। ঠিক আছে, এটা আই ডোন্ট নো কিসের কারণে প্রবলেমটা হইতেছে, ফেসবুকের প্রবলেম হয়তো বা। আচ্ছা, দেখো এটা পড়ানোর ফ্লোটা নষ্ট করে দেয় আসলে এই ডিস্টার্বগুলো। ওই জন্যই আচ্ছা, দেখো তাহলে কিডনি ইরাইথ্রোপোয়েটিন হরমোন তৈরি করলো। কিডনির ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা রক্ত রসের মাধ্যমে কোথায় আসলো? লাল অস্থিমজ্জায় আসলো, অস্থিমজ্জায় আসলো। এখন হরমোনটার নাম কি? হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন, যেটা তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছো। ইরাইথ্রোপোয়েটিন হরমোন কি করে? ইরাইথ্রোপোয়েসিস করে। কি করে? ইরাইথ্রোপোয়েসিস। এখন দেখো, আগে জানছি পোয়েসিস শব্দের অর্থ কি? উৎপাদন। আর ইরাইথ্রো মানে কি? লোহিত রক্তকণিকা। তখন এই যে যে স্টেম কোষটা, এই স্টেম কোষটার উপরে যখন এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা কাজ করবে, তখন এই স্টেম কোষটা উদ্দীপনা পাবে কি তৈরি করার জন্য জানো? এই স্টেম কোষটা উদ্দীপনা পাবে ইরাইথ্রোসাইট তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? ইরাইথ্রোসাইট তৈরি করার জন্য। বাট সে সরাসরি ইরিথ্রোসাইটে তৈরি করবে না, সে প্রথমে পরিণত হবে অ্যারিথ্রোব্লাস্টে বা ইরিথ্রোব্লাস্টে। এখানে যেখানে ব্লাস্ট শব্দটা দেখবা, যেখানে ব্লাস্ট শব্দটা দেখবা, বুঝবা এটা অপরিণত কোষ। কি কোষ? অপরিণত কোষ। যেখানে ব্লাস্ট শব্দটা দেখবা বুঝবা এটা কি কোষ? অপরিণত কোষ। তাহলে স্টেম কোষটা কিসে পরিণত হইলো? অ্যারিথ্রো ব্লাস্টে পরিণত হইলো। দেখো তো নিউক্লিয়াস আছে না? আছে। এ যখন পরিণত হবে তখন তার থেকে নিউক্লিয়াসটা বের হয়ে আসবে, হিমোগ্লোবিনটা আকারে বড় হবে, এবং সেটা আস্তে আস্তে কিসে পরিণত হয়ে যাবে? নিউক্লিয়াসবিহীন অ্যারিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকায় পরিণত হয়ে যাবে। পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকার কি নিউক্লিয়াস থাকে? থাকে না। এই দেখো নিউক্লিয়াস নাই, এবং সে দ্বিতীয় বোতল চাকতির মতো। খেয়াল করো তো শেপটা, দ্বিতীয় বোতল শেপ না? মাঝখান থেকে চাপা, এটাই হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বিতীয় বোতল চাকতির মতো। এই হচ্ছে পরিস্থিতি প্রক্রিয়া তৈরি হলো। এখন ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করো। তোমার শরীরে ধরো অনেক জীবাণুর অ্যাটাক হয়েছে, অনেক রোগ জীবাণু তোমার শরীরে অ্যাটাক করছে, তাহলে এখন কোন রক্তকণিকাটা তোমার বেশি দরকার বলো তো? অনেক রোগ জীবাণু যখন তোমাকে অ্যাটাক করবে তখন তোমার কোন রক্তকণিকাটার অনেক বেশি প্রয়োজন পড়বে? শ্বেত রক্তকণিকার বেশি প্রয়োজন পড়বে। শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণুকে ভক্ষণ করা। তোমার শ্বেত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে দরকার পড়বে। তখন কি হবে? এই যে শ্বেত রক্তকণিকা যেগুলো আছে, তখন এই স্টেম কোষটাই, এই স্টেম কোষটাই মাইলোব্লাস্ট অথবা লিম্ফোব্লাস্ট অথবা মোনোব্লাস্টে পরিণত হবে, যে কোনো একটাই। কখন কোনটা হবে? ধরো তোমার জীবাণু, তোমার শরীরের মধ্যে যে জীবাণু ঢুকছে, সেই জীবাণুটা ধরো কি প্রকৃতির? কৃমি প্রকৃতির। কৃমির লার্ভা ঢুকছে, লার্ভা পড়েছিলাম না প্রথম অধ্যায়ে? তো ওটাকে মারতে হবে। তখন ইউসিনোফিল নামক শ্বেত রক্তকণিকাটা লাগবে। কি শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল। তখন এই স্টেম কোষটাই পরিণত হবে মাইলোব্লাস্টে। কিসে পরিণত হবে? মাইলোব্লাস্ট। ব্লাস্ট মানে কি কোষ? ব্লাস্ট মানে কি টাইপের কোষ বলো? এই যে ব্লাস্ট ছিল যে অপরিণত কোষ। তাহলে মাইলোব্লাস্টটাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়ে যাবে? ইউসিনোফিলে পরিণত হবে। ইউসিনোফিলের কাজ হচ্ছে কৃমির লার্ভা, অ্যালার্জিকে প্রতিরোধ করা। এখন তোমার ধরো জীবাণু ঢুকছে, জীবাণুকে মারতে হবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস কি প্রক্রিয়া? জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া, রাইট? তো তখন মাইলোব্লাস্টটাই ইউসিনোফিলে পরিণত না হয়ে নিউট্রোফিলে পরিণত হবে। কিসে পরিণত হবে? নিউট্রোফিলে পরিণত হবে। নিউট্রোফিল জীবাণু মারে। বা ধরো তোমার দেহের ভিতরে রক্ত জমাট বাঁধানোকে আটকাইতে হবে। কোনো জায়গায় কাটলে সেখানে রক্ত জমাট বাঁধলে ভালো, বাট কোনো জায়গায় কাটা নাই, সেই জায়গায় যদি রক্ত জমে যায় তুমি মারা যাবা। দেহের ভিতরে রক্ত জমাট বাঁধানো যাবে নাকি যাবে না? যাবে না। এটার জন্য লাগে বেসোফিল নামক একটা উপাদান, যেটা হেপারিন, হেপারিন নামক একটা উপাদান যেটা বেসোফিল তৈরি করে। তাহলে এটা কে তৈরি করবে? মাইলোব্লাস্টই তখন কিসে পরিণত হবে? বেসোফিলে পরিণত হবে। এখন তো তোমাদের অ্যান্টিবডি তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? অ্যান্টিবডি। একটা জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা লাগবে, যেমন যে করোনার অ্যান্টিবডি বলে না,
জীবাণুকে মারে। তখন কি হবে? তখন এই স্টেম কোষটাই মাইলোব্লাস্টে পরিণত হবে না, তখন সে কিসে পরিণত হবে? লিম্ফোব্লাস্টে। এবং সেই লিম্ফোব্লাস্টে ধাপে ধাপে কিসে পরিণত হয়ে যাবে? লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকায় পরিণত হয়ে যাবে। বা ধরো তোমার জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তুমি মারবা, বা অনেক বেশি পরিমাণে মারবা, তখন এগুলো কিছুই হবে না, তখন পরিণত হবে কি? মোনোব্লাস্ট। মোনোব্লাস্ট পরে কিসে পরিণত হবে? মোনোসাইটে পরিণত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তো অ্যাভারেজে তো অণুচক্রিকা আমাদের দেহে থাকেই 2.5 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটারে। 1 ফোঁটা রক্তে, মনে আছে? 1 ফোঁটা রক্তে 2.5 লক্ষ অণুচক্রিকা থাকে। হঠাৎ করে তোমার কোনো জায়গায় কেটে গেছে, তাহলে এই জায়গায় আশেপাশে অনেক অণুচক্রিকা চলে আসবে। কেন আসবে? এই জায়গাটাকে কী করার জন্য? জমাট বাঁধানোর জন্য। তখন কি হবে? তোমার শরীরে কোন রক্তকণিকার উৎপাদন বেড়ে যাবে বলো তো? কেন লোহিত রক্তকণিকা? কাজটা কে করবে? রক্ত জমাট বাঁধানোর কাজটা কে করবে? অণুচক্রিকা। তার ডিমান্ড তখন বেশি। তখন এই স্টেম কোষ বলবে কি, লোহিত রক্তকণিকা তুমি একটু পরে তৈরি হও, শ্বেত রক্তকণিকা তুমি একটু পরে তৈরি হও। বেশি পরিমাণে কারা তৈরি করা লাগবে? অণুচক্রিকা। তখন সে কি করবে? এ এমনভাবে রূপান্তরিত হবে, পরিণত হবে মেগা ক্যারিও ব্লাস্টে পরিণত হবে। মেগা ক্যারিও ব্লাস্ট, অনেক বড়, মেগা নাম এই জন্য, অনেক বড় নিউক্লিয়াস বিশিষ্ট। এবং সেটা আস্তে আস্তে পরিণত হবে মেগা ক্যারিওসাইটে। কিসে? মেগা ক্যারিওসাইটে। নামটা একটু দেখো, মেগা মানে বড়, ক্যারিও মানে কি? ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন? নিউক্লিয়াস। তাহলে মেগা ক্যারিও মানে বড় নিউক্লিয়াস বিশিষ্ট, সাইট মানে কি? কোষ। তাহলে এটা একটা বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এজন্য তার নাম মেগা ক্যারিও সাইট। স্টেম কোষের থেকে নিউক্লিয়াসটা কিন্তু আকারে অনেক কি বড়। এবং এইটাই মেগা ক্যারিও সাইটটাই ব্লাস্ট মানে ধ্বংস হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। এক একটা খণ্ড কিসে পরিণত হবে? অণুচক্রিকায় পরিণত হয়ে যাবে। তাহলে আমি কি বুঝাতে চাইছি? বুঝাতে চাইছি মেইন জায়গা হচ্ছে এই লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জার কি কোষ? সে প্রয়োজন অনুসারে যখন যেটা দরকার তখন সেটা তৈরি করতেছে। এই প্রক্রিয়ার নামে হচ্ছে হেমাটোপোয়েসিস। হেমা শব্দ অর্থ কি? রক্ত, আর পোয়েসিস মানে কি? উৎপাদন। যখন লোহিত রক্তকণিকা তৈরি করা দরকার তখন কি পোয়েসিস? কি পোয়েসিস? এরিথ্রোপোয়েসিস। যখন শ্বেত রক্তকণিকা তৈরি করা দরকার তখন কি পোয়েসিস? লিউকোপোয়েসিস। আর যখন অণুচক্রিকা তৈরি করা দরকার তখন কি পোয়েসিস? মেগাক্যারিওসাইট বা থ্রোম্বোপোয়েসিস। কি পোয়েসিস? থ্রোম্বোপোয়েসিস। থ্রোম্বোসাইট কার নাম? অণুচক্রিকার নাম। মনে রাখবেন, থ্রোম্বোসাইট হচ্ছে অণুচক্রিকার নাম, লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকার নাম, আর এরিথ্রোসাইট হচ্ছে কার নাম? লোহিত রক্তকণিকার নাম। তাহলে এখানে আমি এটা একটু লিখে দিই, একটু লিখে দিই। শ্বেত রক্তকণিকাগুলো কি নাম? এটাকে লিউকোসাইট। কি নামে? লিউকোসাইট। তাহলে এখান থেকে এখন আপনার কি কি জিনিস মুখস্থ করতে হবে আপনারা বলি, আসেন। এখান থেকে আপনার মুখস্থ করতে হবে লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকার এক নাম, ইরাইথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকার এক নাম, থ্রোম্বোসাইট হচ্ছে অণুচক্রিকার আরেক নাম। ঠিক আছে? লোহিত রক্তকণিকার স্টেম কোষের নাম হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট, মোনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মেগা মাইলোব্লাস্ট। আর এটার নাম কি? মেগা ক্যারিওসাইট। এই কথাগুলি তো আপনাদের মনে রাখতে হবে। ইরাইথ্রোপয়েটিন এখান থেকে না পড়লেও চলবে। এই কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে ভালো, না মনে রাখতে পারলেও যে পাপ হবে এমন না, মনে রাখতে পারলে ভালো। বুঝছেন? ক্লিয়ার? ওকে। আর এই যে আগের যে ছবিটা ছিল এই ছবিতে এটা দেখাইছে যে এই যে ব্লাড স্টেম সেল, বুঝছিস তিন? এটা মানে কি? অস্থিমজ্জা স্টেম কোষ। এটা লিম্ফয়েড স্টেম সেলে পরিণত হইতেছে প্রথমে। লিম্ফয়েড স্টেম সেল লিম্ফোসাইট তৈরি করতেছে। কিসে? এই যে লিম্ফোব্লাস্ট, এই লিম্ফোব্লাস্ট থেকে এগুলো হচ্ছে লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট 3 রকমের হয়, বি, টি আর এন কে। আমি পরে আসবো। আর এটা আছে মাইলয়েড স্টেম কোষ। এই মাইলয়েড স্টেম কোষের মধ্যে কি হবে? মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল হবে। অথবা কি হবে? মোনোব্লাস্ট, সে হবে মোনোসাইট। আর কি হবে? এরিথ্রোব্লাস্ট, সে কিসে পরিণত হবে? লোহিত রক্তকণিকা। আর কি হবে? মেগা ক্যারিওসাইট, সে পরিণত হবে কিসে? অণুচক্রিকায়। এটা হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া, বাট এটা তোমাদের বই থেকে নেওয়া। এটা বেশি কারেক্ট, এটা বেশি কারেক্ট। তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে এটা আছে, বাট আমি তোমাদের বলে দিলাম কতটুকু তোমাকে পড়তে হবে, জাস্ট এটা জেনে রাখো। এন্ড অফ ডে কি মনে রাখতে হবে? লোহিত রক্তকণিকার আরেক নাম কি? এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার আরেক নাম কি? লিউকোসাইট। অণুচক্রিকার আরেক নাম কি? থ্রোম্বোসাইট। এরিথ্রোপোয়েসিস, মাইলোপোয়েসিস বা লিউকোপোয়েসিস এবং থ্রোম্বোপোয়েসিস। ক্লিয়ার? আর সামগ্রিকভাবে রক্তকণিকা বা রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সামগ্রিকভাবে রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? হেমাটোপোয়েসিস। কি পোয়েসিস? হেমাটোপোয়েসিস বা হিমাটোপোয়েসিস। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আসো এবার আমরা লোহিত রক্তকণিকা যাবো। তো লোহিত রক্তকণিকার জন্য আমাকে এই এই জিনিসগুলা
একটু তুলতে হবে। লোহিত রক্তকণিকা শেখার জন্য আমাকে এই জিনিসগুলো আগে থেকে একটু তুলে রাখতে হবে। ওকে, এই জিনিসগুলো তোলা থাকতে হবে লোহিত রক্তকণিকা পড়ার জন্য। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আছে অন্যান্য নাম। প্রথমে আমরা দেখবো কি অন্যান্য নাম। অন্যান্য নাম মানে কি, লোহিত রক্তকণিকাকে অন্যান্য কী কী নামে ডাকা হয়। স্যার এই অন্যান্য নাম এই পার্টটাকে আমরা অনেকে গুরুত্ব দিই না, কিন্তু এই অন্যান্য নাম এই পার্ট থেকে কিন্তু অনেক এমসিকিউ চলে আসে। সরাসরি একটা মেইন নাম দিবে না, সরাসরি যে জিনিসটা তুমি পড়তেছো তার নাম দিবে না, নাম দিয়ে অন্য নামে টাকা রাখবে, তো স্টুডেন্টরা ভুল করবে। তাহলে অন্যান্য নাম, তাহলে প্রথমে অন্যান্য নামগুলো দেখবো কী কী নামে ডাকা হয় লোহিত রক্তকণিকাকে। লোহিত রক্তকণিকাকে একটুকে দেখে আসে আমরা অ্যারিথ্রোসাইট নামে ডাকা হয়। তাহলে এটা লেখো অ্যারিথ্রোসাইট। অ্যারিথ্রো মানে কি লাল, অ্যারিথ্রোসাইট। এটাকে আমরা আরবিসি বলি, তাই না? রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল। এর আরেকটা নাম আছে আলিম স্যারের বইয়ে, হিমাটিড। কি নাম? হিমাটিড। কি নাম? হিমাটিড। যেমন ধরো অপরিণত শুক্রাণুকে স্পারমাটিড বলে। মনে করে দেখো হাইড্রাতে পড়ানো হচ্ছে স্পারমাটিড, উওটিড। এই স্পারমাটিডই পরবর্তীতে স্পার্মে পরিণত হয়, উওটিডের পরবর্তীতে তিনটা পোলার পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়। এই ঠিকান থেকে আসছে হিমাটিড। টিড, টিড মানে কি কোষ, টিড মানেও কোষ। আর হিম মানে কি রক্ত। রক্তের মেন কোষকে তাইলে লোহিত রক্তকণিকা, কারণ রক্তের লোহিত রক্তকণিকা কত পার্সেন্ট? 44%। আর শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট? 1%। আর বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে রক্তরস। তো ওটার কথা আমরা এই জন্য আনতেছি না, বুঝছি? তো এদের একাধিক নাম আছে, এই নামগুলো জানতে হবে। এরিথ্রোসাইট, আরবিসি, হিমাটিড। বর্ণ, রক্তের বর্ণ কেমন? কেমন? লাল। কার কারণে? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিনের কারণে রক্তের বর্ণ লাল। কার কারণে? হিমোগ্লোবিনের কারণে। ঠিক আছে। আচ্ছা, আকার ও আকৃতি কেমন দেখছি আমরা? দ্বি অবতল চাকতির ন্যায়। কিসের মতো? দ্বি অবতল চাকতির ন্যায়। কিসের মতো? দ্বি অবতল চাকতির ন্যায়। দেখো পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আছে না? তাহলে লেখো অঙ্গাণু। অঙ্গাণু মানে তো বুঝছো একটা কোষের মধ্যে কি কি থাকে। তাহলে পরিণত আরবিসিতে, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাই। পরিণত আরবিসিতে কি নাই? নিউক্লিয়াস নাই। কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে স্যার? মানুষের ক্ষেত্রে। শুধু কি নিউক্লিয়াস নাই? তোমাদের আলিম স্যারের বইয়ে লেখা আছে সুন্দর করে, শুধু নিউক্লিয়াস না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকুলাম, কিচ্ছু নাই। কিচ্ছু নাই, কোনো অঙ্গাণু নাই। কেন নাই? প্রথম দিকে কি ছিল না বলো তো? দেখো তো প্রথম দিকে কি লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস ছিল না? ছিল। সেখান থেকে কে বের হয়ে আসছে? কাকে জায়গা দেওয়ার জন্য? হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য। হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য নিউক্লিয়াস বের হয়ে চলে আসে, অন্যান্য অঙ্গাণু বের হয়ে চলে আসে। শুধুমাত্র হিমোগ্লোবিন বিদ্যমান থাকে। কে বিদ্যমান থাকে? হিমোগ্লোবিন বিদ্যমান থাকে। তবে এটা কাদের ক্ষেত্রে জানো? স্তন্যপায়ীর। কাদের ক্ষেত্রে? স্তন্যপায়ীর। তাহলে স্তন্যপায়ের পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় রুই মাছ, তোমরা পড়ছো, রুই মাছের লোহিত রক্তকণিকা কি নিউক্লিয়াস আছে? বলো, রুই মাছের লোহিত রক্তকণিকা কি নিউক্লিয়াস আছে? আছে। রুই মাছের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে। কারণ রুই মাছ কি? রুই মাছ হচ্ছে স্তন্যপায়ী না। যদি প্রশ্ন করা হয় মুরগির লোহিত রক্তকণিকা কি নিউক্লিয়াস আছে? মুরগি কি স্তন্যপায়ী? আছে। যদি প্রশ্ন করা হয় টিকটিকির লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? সাপের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাঘের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? নাই। যদি প্রশ্ন করা হয় বানরের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? নাই। যদি প্রশ্ন করা হয় গরুর লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? নাই। যদি প্রশ্ন করা হয় উটের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? আছে। আছে। একমাত্র এই উট যে স্তন্যপায়ী, তারপর তার লোহিত রক্তকণিকাতে কি আছে? নিউক্লিয়াস আছে। তাহলে এটা মনে রাখতে হবে, উট ব্যতীত। কি ব্যতীত? উট ব্যতীত। কি ব্যতীত? উট ব্যতীত। উট স্তন্যপায়ী হওয়ার পর তার লোহিত রক্তকণিকায় কি আছে? নিউক্লিয়াস আছে। এটা মনে রাখতে হবে, উট ব্যতীত। উটের লোহিত রক্তকণিকাতে কি আছে? নিউক্লিয়াস আছে। তো তোমরা বুঝতেই পারতেছো হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ঠিক আছে, হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। হিমোগ্লোবিন একটা প্রোটিন, একটা প্রোটিন।
প্রত্যেকটা লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন অণুর সংখ্যা 270 মিলিয়ন। 270 মিলিয়ন মানে কত লাখ? 27 লাখ নাকি নাকি 2,70,00,000? কোনটা তোমার জানাই দিও। 270 মিলিয়ন মানে কত লাখ? তার মানে এটা এটা আলিমসার ইনফরমেশন। একটা লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন আছে কয় অণু? 270 মিলিয়ন। 270 মিলিয়ন হিমোগ্লোবিন একটা লোহিত রক্তকণিকাতে থাকে। বুঝতে পারছো কত সংখ্যক? আচ্ছা, হিমোগ্লোবিনটা কি মনে আছে তোমাদের? হিমোগ্লোবিন নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই। হিমোগ্লোবিন ছিল কি? একটা প্রোটিন। মনে করো, মনে করো, পড়ানো হয়েছিল কিন্তু কোষ রসায়ন চ্যাপ্টারে। কোষ রসায়ন চ্যাপ্টার যে করো নাই সে সাইকেল 5-এ দ্রুত এনরোল করো। কোষ রসায়নে পড়াই দিচ্ছি হিমোগ্লোবিন নিয়ে। 4টা পলিপেপটাইড চেন নিয়ে হিমোগ্লোবিন তৈরি, মনে আছে? 4টা পলিপেপটাইড চেন পাশাপাশি ছিল হিমোগ্লোবিন তৈরি করার জন্য। আমি দেখাবো এগুলা, এর সঙ্গে কিছু নাই। তাহলে এক অণু হিমোগ্লোবিন 4টা প্রোটিন দিয়ে তৈরি, চেন দিয়ে তৈরি। এক অণু হিমোগ্লোবিন এরকম 270 মিলিয়ন হিমোগ্লোবিন একটা লোহিত রক্তকণিকাতে আছে। ভাবা যায় কত? ভাবতেছো একটা লোহিত রক্তকণিকাতে কতগুলো হিমোগ্লোবিন আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এক্সট্রা একটা স্লাইড নিব। এক্সট্রা একটা স্লাইড নিব। এই স্লাইডে তোমাদেরকে দেখাবো এই এই স্লাইডে আমি তোমাদেরকে দেখাবো যে হিমোগ্লোবিনটা কিভাবে ভাঙে। ফেট অফ দ্য হিমোগ্লোবিন তোমাদের আগেও পড়ানো হয়েছে পরিপাক চ্যাপ্টারে। ফেট অফ দ্য হিমোগ্লোবিন পড়ানো হয়েছে না? তিন্নি হিমোগ্লোবিনের ভাঙন। হিমোগ্লোবিন, তাহলে দেখো হিমোগ্লোবিন কি দেখলাম? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা একটা কি? এটা একটা প্রোটিন। আচ্ছা, প্রোটিন আপাতত না লিখি। হিমোগ্লোবিনের মধ্যে এটা কেমনে ভাঙবে? হিমোগ্লোবিন কোথায় ভাঙবে জানো? হিমোগ্লোবিন কোথায় ভাঙবে? যকৃত এবং প্লীহাতে। যকৃত এবং প্লীহার ম্যাক্রোফেজে বা কাফার কোষে এটা ভাঙবে। হিম এবং কিসে? গ্লোবিনে। কিসে ভাঙবে? হিম এবং গ্লোবিনে। আচ্ছা, তো গ্লোবিন কি? গ্লোবিন হচ্ছে প্রোটিন। গ্লোবিন হচ্ছে প্রোটিন। সে কোথায় চলে যাবে? গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, সে কোথায় চলে যাবে? সে চলে যাবে রক্ত রসে চলে যাবে। আচ্ছা, এগুলো কোথায় ভাঙতেছে? হিমোগ্লোবিন কোথায় ভাঙতেছে? যকৃতে অথবা প্লীহাতে। তাহলে কোথায় ভাঙতেছে? ধরো আমরা দেখলাম কি যকৃতে ভাঙছে। কোথায় ভাঙছে? কোথায় ভাঙছে? যকৃতে ভাঙছে। কোথায় ভাঙছে? যকৃতে ভাঙছে। যকৃতের কোন কোষ দ্বারা ভাঙছে? কোন কোষ দ্বারা ভাঙছে? ম্যাক্রোফেজ দ্বারা ভাঙছে। ম্যাক্রোফেজ কি? একটা শ্বেত রক্তকণিকা। ম্যাক্রোফেজ কি? একটা শ্বেত রক্তকণিকা। যকৃতের শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকাকে কি করে দেয়? ভেঙে দেয়। এবং লোহিত রক্তকণিকা ভাঙলে হিমোগ্লোবিনও কি হয়ে যায়? ভেঙে যায়। তাহলে হিম এবং গ্লোবিনে ভাঙলো। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। গ্লোবিনটা কি? প্রোটিন। তো গ্লোবিন যেহেতু প্রোটিন, সে রক্তরসে ফিরে গেল। হিমে চলে আসে এখন। হিম হিম দুইটা ভাগে ভাগ হবে। হিমের একটা অংশে পরিণত হবে আয়রনে। কিসে পরিণত হবে? আয়রন। সেটা আয়রন 2+ হইতে পারে অথবা আয়রন 3+ হইতে পারে। আয়রন 2+ হইতে পারে, আবার কি আয়রন 2+ হইতে পারে। ওকে, দুইটা ভাগে ভাগ হইতে পারে। আরেকটা যে পার্ট আছে সেই পার্টটা পরিণত হবে বিলিভার্ডিনে। কিসে? বিলিভার্ডিনে। কিসে পরিণত হবে স্যার? স্যার কিসে পরিণত হবে প্লিজ বলেন? বিলিভার্ডিনে। যে বিলিভার্ডিনের রং কি? সবুজ। পরিপাক অধ্যায়ে পড়াইছিলাম, আপনাদের কি ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, একটা মিনিট। বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনই আবার ভাঙবে। ভেঙে পরিণত হবে স্যার কিসে জানেন? বিলি রুবিনে। কিসে ভাঙবে? বিলি রুবিনে। যে বিলি রুবিনের রং কি স্যার? হলুদ। আর এই যে আয়রন 2+ আর 3+, এর কি হবে? আয়রন 2+ আর 3+ এর কি হবে? এই আয়রন 2+ আর 3+ এর মধ্যে একটা অংশ আসবে যার নাম হবে ফেরিটিন বা ফিরিটিন। ফেরিটিন বা ফিরিটিন।
আপনাদের মনে আছে আয়রন আয়নকে ফেরাস আর ফেরিক বলা হইতো? ফেরাস, ফেরিক, ফ্রি, এই শব্দ দেখলে বুঝবেন এটা কি? আয়রন। একটা পরিণত হবে ফ্রিটিনে, আর কিছু পরিণত হবে ট্রান্সফেরিনে। কিছু পরিণত হবে কিসে? ট্রান্সফেরিনে। কেউ কেউ পরিণত হবে ট্রান্সফেরিনে। এমন একটা জিনিস খেয়াল করেন, ফিরিটিন এইটা লিভারে জমা থাকবে। এটা কোথায় জমা থাকবে? লিভারে জমা। আমরা পড়ছিলাম লিভার খনিজ লবণ জমা রাখে। কোন খনিজ লবণ জমা রাখতেছে? আয়রনকে। এই যে জমা থাকতেছে লিভারে। আর যেটা ট্রান্সফেরিন শব্দ হয়ে গেছে, ট্রান্সফেরিন শব্দের সাথে ট্রান্সফার মিলে না? ট্রান্সফার মিলে এইটা রক্তে প্রবাহ হবে। কি হবে? রক্তে প্রবাহ হবে। নামের মধ্যে আছে ট্রান্সপোর্ট, ট্রান্সফেরিন। ফেরিন মানে কি? ফেরিন মানে কি? ফেরি মানে কি? আয়রন। আর ট্রান্স মানে কি? ট্রান্সপোর্ট মানে কি হচ্ছে? পরিবহন হচ্ছে। তাহলে এটা রক্তের মধ্যে কি হবে? পরিবাহিত হয়ে যায়। আর ফেরিটিন রক্তের মধ্যে কি থাকবে? লিভারের মধ্যে কি থাকবে? জমা থাকবে। এই হচ্ছে আয়রন। তাহলে এন্ড অফ দ্য ডে আমরা পেয়ে গেলাম কিভাবে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন ভাঙে। এটা কি তোমাদের পড়াইছিলাম না পরিপাক চ্যাপ্টারে? মনে করো তো, পরিপাক চ্যাপ্টারে পড়াইছিলাম না এটা? ইয়েস অর নো? হ্যাঁ, মনে আছে? পরিপাক চ্যাপ্টারে পড়াইছিলাম যে ওয়েব, এটা পরিপাক চ্যাপ্টারে পড়াইছিলাম তোমাদেরকে, হিমোগ্লোবিনের ভাঙন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বিলিভারিন যেটা রং সবুজ, সেটা পরে কিসে পরিণত হলো? বিলিরুবিনে। এই বিলিরুবিনের রং হলুদ। এটাই আমাদের মলের সাথে মিশে যায়। আর মলের সাথে মিশে যাওয়ার কারণে মলের রং কি হয়? একটু হলুদ টাইপের হয়। একটা ব্যক্তি যখন জন্ডিস হয় তখন লিভার ড্যামেজ হয়, রাইট? জন্ডিস কিসের রোগ? লিভারের রোগ। জন্ডিস হলে লিভার ড্যামেজ হয়। লিভার ড্যামেজ হলে লিভারের কোষ ড্যামেজ হয়। লিভারে অনেক রক্ত জমা থাকে, মনে আছে? লিভার 1500 সিসি রক্ত জমা রাখতে পারে। লেখা রাখো, লিভার লিভার 1500 সিসি ব্লাড স্টোরস করে, জমা রাখে। লিভার স্টোরস 1500 সিসি ব্লাড। লিভার যখন ড্যামেজ হবে জন্ডিসে, তখন অনেক রক্তও কি হবে? ড্যামেজ হবে। আর যখন রক্ত ড্যামেজ হবে তখন কি অনেক বেশি তৈরি হবে? সেই বিলিরুবিন হলুদ রং রক্তের মধ্যে মিশে যাবে, তখন সারা শরীরের রং কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। এই জন্য জন্ডিস হলে শরীরের রং কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, কারণ অনেক লোহিত রক্তকণিকা ভাঙে। বাচ্চা জন্মানোর পরে বাচ্চা দেখবা অনেকে বাচ্চারা জন্ডিস হয়, এটা কমন রোগ। বাচ্চার শরীর দেখবা হলুদ হলুদ হয়ে যায়। ঠিক আছে, হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়? কারণ দেখো লিভার তো রেগুলেটর, সে সব কিছুকে রেগুলেট করে। হঠাৎ করে বাচ্চা মায়ের পেট থেকে এসে মায়ের বুকের দুধ পান করতেছে, তার খাবারের হ্যাবিটে চেঞ্জ আসতেছে। এগুলো চাপ কোথায় পড়তেছে? লিভারে পড়তেছে। তো লিভারে যখন চাপ পড়ে তখন লিভারের চাপের কারণে জন্ডিস হয়ে যায় বাচ্চার, এবং বাচ্চার শরীর হলুদ হয়ে যায়। ডাক্তার আবার কি বলে? বুকের দুধ খাওয়াতে থাকেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। কেন? আস্তে আস্তে সেই খাবারে কি হয়ে যায়? অভ্যস্ত হয়ে যায়। যখন অভ্যস্ত হয়ে যায় তখন সারা শরীরের আবার হলুদ ভাবটা কি হয়ে যায়? কমে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো সায়েন্সটা তোমাদের বললাম। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার যে রক্ত কণিকায় কি থাকে? লোহিত রক্ত কণিকায় কি থাকে? অনেক বেশি আয়রন থাকে। তো আমার আজকে মূল আলোচনা ব্যাপারটা এটাই ছিল, বুঝানো যে লোহিত রক্ত কণিকাতে অনেক কি আছে স্যার? লোহিত রক্ত কণিকাতে অনেক আয়রন আছে। ঠিক আছে, সারা দেহে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। সারা দেহে কত গ্রাম আয়রন থাকে জানেন? 4 থেকে 5 গ্রাম। তার মধ্যে লোহিত রক্ত কণিকাতে আয়রন থাকে 2.5 গ্রাম। লোহিত রক্ত কণিকাতে আড়াই থেকে কত গ্রাম আয়রন থাকে? 2.5 গ্রাম। যা সারা দেহের 65%। যা সারা দেহের কত পার্সেন্ট? 65%। সারা দেহে তাহলে আয়রনের পরিমাণ কত? সারা দেহে তাহলে কত গ্রাম? সারা দেহে 4 থেকে 5 গ্রাম। এটা আমরা শ্বসন অধ্যায়ে আবার পড়বো। কোন অধ্যায়ে? শ্বসন ও শ্বাসক্রিয়া। সারা দেহে আয়রন আছে 4 থেকে 5 গ্রাম। এর মধ্যে লোহিত রক্ত কণিকাতে কতটুকু আছে? 2.5 গ্রাম। তা সারা দেহে তাহলে কত পার্সেন্ট? 65%। আলিমসার ইনফরমেশন। আবারও বলি, আমাদের হোল বডিতে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। 4 থেকে 5 গ্রাম। এর মধ্যে লোহিত রক্ত কণিকাতে সে আয়রনের পরিমাণ কত গ্রাম? 2.5 গ্রাম। তাহলে বডির 65% আয়রন কোথায় আছে? আমাদের ইয়েতে আছে। আচ্ছা, এবার আসি হিমাটোক্রিট কি। হিমাটোক্রিট কি? তোমার দেহে যতটুকু রক্ত আছে তার মধ্যে কতটুকু লোহিত রক্তকণিকা আছে, এই পার্সেন্টেজটা কি? হিমাটোক্রিট। তাহলে সারা দেহের আরবিসি মানে কি? শতকরা পরিমাণ। তাহলে হোয়াট ইজ হিমাটোক্রিট? তোমার সারা দেহে যত রক্ত আছে
5 লিটার রক্ত, এর মধ্যে কত লিটার হিমোগ্লোবিন আছে, এই লোহিত রক্ত কণিকা আছে। তাহলে আসলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হওয়ার কথা বলো তো? 40 থেকে 55%-এর মধ্যে আপ ডাউন করে এটা। আর অ্যাকচুয়ালটা কত পার্সেন্ট? 45%, রাইট? কারণ আমাদের লোহিত রক্ত কণিকা কত পার্সেন্ট? 44 থেকে 45%। তো এটা 40 থেকে 55%-এর মাঝখানে হিমাটোক্রিটটা আপ ডাউন করে। ব্লাড টেস্ট করলে দেখবা হিমাটোক্রিট এইচসিটি লেখা থাকে, এইচসিটি হিমাটোক্রিট। যে কোনো ব্লাড টেস্টের রিপোর্ট নেয় দেখবি তিন্নি, তোর আপুর যে কোনো ব্লাড টেস্ট বা আমার ব্লাড টেস্ট রিপোর্ট লিখবে, দেখবে এইচসিটি লেখা থাকে একটা, এইচসিটি। এইচসিটি মিনস তার কতটুকু লোহিত রক্তকণিকা আছে, এটা এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে এই হিমাটোক্রিটের সংজ্ঞাটা আমাদের লাগে। প্রতি সেকেন্ডে লাল অস্থিমজ্জা আরবিসি উৎপাদন হয় কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা একটুকে দেখছি না লাল অস্থিমজ্জায় কি তৈরি হয়? লাল অস্থিমজ্জায় কি তৈরি হয়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। প্রতি সেকেন্ডে কতটুকু লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে জানো? এনি আইডিয়া? 1 সেকেন্ডে কতটুকু লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে সারা দেহে? তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে নাই এগুলা। আমরা একটু আগে দেখলাম কি, যে এই যে অস্থিমজ্জা থেকে কি তৈরি হচ্ছে, অস্থিমজ্জার স্টেম সেল থেকে কি তৈরি হচ্ছে? লোহিত রক্তকণিকা। এখন প্রতি সেকেন্ডে কতটুকু তৈরি হচ্ছে তোমার শরীরে? ইউ ক্যান ইমাজিন তোমার শরীরে প্রতি সেকেন্ডে 20 লাখেরও বেশি অণু লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে। 20 লাখ প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি মিনিটে কতটুকু হতে পারে চিন্তা করো। কেন? কারণ 120 দিন পর পর এই লোহিত রক্তকণিকাটা আবার কি হয়ে যায়? ভেঙে যায়। লোহিত রক্তকণিকার গড়ায় কত? 120 দিন। তাহলে 120 দিন পর পর সে যেহেতু ভেঙেই যাবে, এই জন্যে প্রতি সেকেন্ডে 20 লাখ পরিমাণ কি হবে? তৈরি হবে। ভাবা যায়? তাহলে এই হচ্ছে লোহিত রক্তকণিকার কথাবার্তা। আমি আচ্ছা তোমাদেরকে জাস্ট একটু টাইম দিলাম, তুলে ফেলো, জলদি তুলে ফেলো। নাকি আগায় যাব পরে তুলবা? স্লাইড দিয়ে দিয়ে দিব। আগায় গেলে ভালো হয় না? আগায় যাই পরে তুলে নি। আসো, বহুত ইনফরমেশন এখনো বাকি, সেগুলো এখন দেখি। দেখো, এবার আমরা লোহিত রক্তকণিকার পরিমাণ কতটুকু এটা দেখব। দেখো, পরিমাণ সংখ্যায় ভ্রূণ অবস্থায়, শিশু দেহে, প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক মহিলা, ধাপে ধাপে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে। ধাপে ধাপে লোহিত রক্তকণিকার পরিমাণ কি হতে থাকে? কমতে থাকে স্যার। মনে রাখবেন, লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ধাপে ধাপে বয়সের সাথে সাথে কমতে থাকে। বয়সের সাথে সাথে লোহিত রক্তকণিকার পরিমাণ কমতে থাকে। কারণ কি? প্রথম দিকে লোহিত রক্তকণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জা, যকৃৎ এবং প্লীহাতে। একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থা মানে বুঝো তো, একদম ভ্রূণ, জাস্ট কোনো মতো তার শরীরটা তৈরি হয়েছে ছোট্ট, তখন তার যকৃৎ, তার প্লীহা, তার অস্থিমজ্জা লাল, এই 3টে জায়গা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। আর বড় হওয়ার পরে, জন্মের পর যেমন ধরো আমার বাবু আর কয়েকদিন পরেই, তার শুধুমাত্র লোহিত রক্তকণিকা তৈরি হবে লাল অস্থিমজ্জায়। প্লীহা আর যকৃৎ তৈরি করবে না, বরঞ্চ ওই প্লীহার যকৃৎ লোহিত রক্তকণিকা কি করবে? ধ্বংস করবে। অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় যে তৈরি করছে, জন্ম নেওয়ার পর সে কি করবে? লোহিত রক্তকণিকা ধ্বংস করবে। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে লোহিত রক্তকণিকার পরিমাণ কি হতে থাকে? কমতে থাকে। তাহলে মনে রাখবা, ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ ভ্রূণ দেহে অনেক বেশি থাকবে, রাইট? 80 থেকে 90 লক্ষ প্রতি 80 থেকে 90 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার। প্রতি কিউবিক মিলিমিটার বা কিউবিক মিলিমিটারকে কিউব ডাকা হয়। কিউব বা প্রতি ঘন মিলিমিটার। প্রতি ঘন মিলিমিটার মানে সহজ বাংলায় যদি আমি বলি 1 ফোঁটা রক্ত। 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা রক্ত। ঠিক আছে? এবার শিশুদের জন্মের পরে 10 কমায় দাও, 80 থেকে 10 কমায় দাও। 80 থেকে 10 কমাইলে কত হয়? কত? 70। 60 থেকে 70 লক্ষ পার কিউবিক মিলিমিটার। হিসাব করা যেতে পারে যে আমার বাবুর দেহে এই পরিমাণ লোহিত রক্তকণিকা প্রতি 1 ফোঁটা রক্তের মধ্যে আছে। আগের ক্লাসে ওটা দেখছিলা যে বাচ্চার দেহের রক্তের পরিমাণ কিন্তু বড়দের থেকে কি বেশি। 1 কেজিতে 1 কেজি ওজনের সাথে কত? 90 মিলিলিটার রক্ত থাকে বাচ্চার। তাহলে আমার বাবুর যদি ওজন হয় 3 কেজি, তাহলে তার এখন রক্ত আছে 3 × 27 270 মিলিলিটার। এটা যদি বড় হইতো,
বড়দের হিসেবে থাকতো 210 থেকে 240 মিলিলিটার। মানে ওই যখন বড় হবে তখন এই জায়গায় আসলে 270 জায়গায় 210 থাকার কথা ছিল। মানে বড় হওয়ার সাথে সাথে রক্তের পরিমাণ কম থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রাপ্তবয়স্ক যখন আমাদের হিসাব করলে 50 থেকে 54 লক্ষ পার কিউবিক মিলিমিটার। আমরা কারা? আমরা কারা? পুরুষরা। আর স্ত্রীদের ক্ষেত্রে 44 থেকে 49 লক্ষ পার কিউবিক মিলিমিটার। স্যার এগুলো এমসিকিউর জন্য, জানবে। ক্লিয়ার? তাহলে বয়স বাড়ার সাথে সাথে কমতেছে। এখন দেখেন রক্তাল্পতা কি? স্বাভাবিকের থেকে 20% কম আরবিসি হলে তাকে বলা হয় রক্তাল্পতা, তাকে অ্যানিমিয়া, ইংলিশে জানতে হবে অবশ্যই। তাকে অ্যানিমিয়া আবার না কিন্তু, তাকে অ্যানিমিয়া, এখানে একটা আকার আছে, তাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা বলে। তাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা বলে। মনে থাকবে স্যার? ওকে। এখন বাড়তে পারে না? বাড়তে পারে। প্রতি সিএমএম-এ 65 লক্ষের বেশি হলে, কি বললাম স্যার? প্রতি কিউবিক মিলিমিটার। কাদের? আদর্শদের, শিশুদের না, ভ্রূণের না, আদর্শদের। যদি প্রতি কিউবিক মিলিমিটারে 50 লাখের জায়গায় কত লাখ হয়ে যায়, তাহলে বেড়ে গেছে। বেশি মানে কি, মনো না পলি? পলি। তাহলে পলিসাইথেমিয়া। হোয়াট ইজ পলিসাইথেমিয়া? আদর্শ থেকে 65 লাখ বেশি হয়ে গেছে, মানে 65 লাখের বেশি হয়ে গেছে প্রতি কিউবিক মিলিমিটারে। আর 20% নিচে নামলে রক্তাল্পতা। মনে থাকবে স্যার? মনে থাকবে কিনা বলুন? খুবই গুরুত্বপূর্ণ। তুলে ফেলেন, অল্প একটু টাইম দিলাম। ওকে, ডান। আসেন সামনে আগাই। এবার আমরা লোহিত রক্তকণিকার কাজ করব। লোহিত রক্তকণিকার কাজ, এটা কিন্তু সৃজনশীলে আসে। এটা সৃজনশীল আসার মতো একটা টপিক। লিখে রাখেন তাহলে সিকিউ বা নলেজ। মানে সৃজনশীলে কেমনে আসবে? সৃজনশীলে এভাবে চলে আসবে 3 রকমের কণিকার কাজ। 3টা কণিকার কাজ একসাথে সৃজনশীল আসতে পারে। 3টা কণিকা ধরো চিত্রে আঁকাই দিল উদ্দীপকে, আগায় দিয়ে বললো এই কণিকাগুলোর কাজ বর্ণনা করো। ঠিক আছে? আচ্ছা, পরে তুলো। তাহলে আমি কন্টিনিউ উপরে যাই, তোমরা পরে তুলো। তাহলে আসো, অক্সিহিমোগ্লোবিন। আমি টাইটেলগুলো লিখছি, তুমি টাইটেল মনে রাখবা। আমি টাইটেলগুলো পড়ি, 10টা টাইটেল আছে মনে হয়। অক্সিহিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, রবিন হুড অণু, পটাশিয়াম বাইকার্বনেট, সান্দ্রতা, বাফার, ব্লাড গ্রুপিং, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড, মুক্তমূলক। এই এই টাইটেলগুলো তুমি যদি মনে রাখতে পারো তোমার জন্য সহজ। তোমাকে টাইটেলগুলো মনে রাখতে হবে। তাহলে আমি এখন শুরু করি, চলো। তো প্রথমে আছে অক্সিহিমোগ্লোবিন। এটার টাইটেলটার মিনিং থাকবে এরকম যে আরবিসি অক্সিজেন পরিবহন করে। কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের মাধ্যমে। তুমি শুধু এটুকু লিখবা। তাহলে লোহিত রক্ত কণিকা অক্সিজেন পরিবহন করে কিসের মাধ্যমে? হিমোগ্লোবিনের মাধ্যমে। তুমি শুধু এটুকু লিখবা। আর আমি তোমাকে দেখাবো এটা কেমনে হয়। এখন তোমাকে একটু কনসেপ্ট দিই। আমি এখন যেটা দেখাবো এটা কনসেপ্ট। দেখো, আমার হিমোগ্লোবিন আঁকাচ্ছি। হিমোগ্লোবিনটা একটা প্রোটিন, তাহলে কি কালার দেখানো যায়? তেমনি প্রোটিন যেহেতু নীল কালি দিলাম।
আমি এই কালি ইউজ করি, এই এই এবং নীলের কাছাকাছি একটা কি দেওয়া যায়, বেগুনি কই, এটা এটা বেগুনি না তো, কারণ দেখি সবুজ, এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিমোগ্লোবিন, 4টা পলিপেপটাইড চেন, 4টা পলিপেপটাইড চেন। এই জন্য এখন হিমোগ্লোবিন তৈরি করার জন্য 4টা পরমাণু লাগে। এখন হিমোগ্লোবিন তৈরি করার জন্য কয়টা পরমাণু লাগে? 4টি। এই যে Hb4, কারণ হিমোগ্লোবিন তৈরি হইতে গেলে কয়টা চেইন একসাথে যুক্ত হওয়া লাগে? 4টা। তার মানে এইটা ইটসেলফ একটা হিমোগ্লোবিন, এটা ইটসেলফ একটা হিমোগ্লোবিন, এটা ইটসেলফ একটা হিমোগ্লোবিন, এটা ইটসেলফ একটা হিমোগ্লোবিন, বাট 4টা একসাথে থাকতে হবে, তা নাহলে হবে না। বুঝছো? এইটা আমরা পড়ছিলাম কোষ রসায়ন চ্যাপ্টারে, 4টা পলিপেপটাইড চেইন দিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। এর সাথে 4টা অক্সিজেন পরমাণু যুক্ত হবে, 4টা অক্সিজেন অণু যুক্ত হবে, কারণ 4টা চেইন যেহেতু, প্রত্যেকের ডিমান্ড আছে একটা করে যুক্ত করার। ঠিক আছে, তাহলে এর সাথে 4টা করে অক্সিজেন যুক্ত হবে। কয়টা করে? 4টা করে অক্সিজেন। অক্সিজেন পরমাণু না অণু? অক্সিজেন পরমাণু যুক্ত মানে অণু যুক্ত হবে? অণু অবশ্যই, O2। তাহলে কয়টা অণু যুক্ত হলো? 4টা, 4O2। এর ফলে কি তৈরি হবে? কি তৈরি হবে জিনিসটা? 4HbO2, এটাই হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এভাবে অক্সিহিমোগ্লোবিন তৈরি হবে। ওকে, এবং এই অক্সিহিমোগ্লোবিনটা খুবই দুর্বল বন্ধন। এই অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে চলে যাবে কোষে, কোষে অক্সিজেনটা দিয়ে হিমোগ্লোবিন আবার বের হয়ে চলে আসবে। এই জন্য এটাকে দুর্বল বন্ধন বলা হয়। কি বন্ধন? দুর্বল বন্ধন। এই অক্সিহিমোগ্লোবিন এটা কি বন্ধন? দুর্বল বন্ধন। কারণ কোষে যাওয়ার মাত্রই অক্সিজেন আলাদা হয়ে যাবে, হিমোগ্লোবিন কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন দিয়ে হিমোগ্লোবিন বের হয়ে চলে আসবে আবার অক্সিজেন নেওয়ার জন্য। কোথায় হবে এই কাজগুলো? ফুসফুস অক্সিজেন নেওয়া দেওয়ার কাজ হবে। ফুসফুস থেকে অক্সিজেন নিবে, নিয়ে সারা দেহের মধ্যে অক্সিজেন ছড়াই দিয়ে আসবে, এবং হিমোগ্লোবিন আবার খালি হাতে ফেরত আসবে। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে সে কি খালি হাতে ফেরত আসবে? হিমোগ্লোবিন কি খালি হাতে ফেরত আসবে? না, হিমোগ্লোবিন খালি হাতে ফেরত আসবে না। হিমোগ্লোবিন কি করবে? হিমোগ্লোবিন এবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কার্বন ডাইঅক্সাইড। কীভাবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে সেটা আমরা চলো দেখি। কার্বামিনো যৌগ তৈরি করবে। প্রথমে তৈরি করবে অ্যামিনো হিমোগ্লোবিন। কেমনে? এটা কি একটা অ্যামোনিয়া, এটা কি একটা অ্যামোনিয়া, NH3। NH3 মানে কি? অ্যামোনিয়া। NH3 অ্যামোনিয়ার একটা H বাদ দিয়ে এখানে যুক্ত হবে একটা হিমোগ্লোবিন। কি যুক্ত হবে? হিমোগ্লোবিন। কি যুক্ত হবে? হিমোগ্লোবিন। তাহলে এর নাম হচ্ছে অ্যামিনো হিমোগ্লোবিন। এই জিনিসটার নাম কি এখন? অ্যামিনো হিমোগ্লোবিন। এ কি? ওখানে তো হিমোগ্লোবিন আসলো, NH3 একটা H চলে যায়, হিমোগ্লোবিন ঢুকলো, ওটা হারাই গেছে, এটা পানি হয়ে বের হয়ে যেতে পারে। এর সাথে যুক্ত হবে কার্বন ডাইঅক্সাইড। কে যুক্ত হবে? তাহলে কোষের মধ্যে অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেন দিয়ে হিমোগ্লোবিন বের হয়ে চলে আসলো। ও আবার আসার সময় কি করবে? অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি করবে জানো? HNHbCOOH। এই যে COOH, তাই না? দেখো তো, এখানে তো একটা H আছেই, এখানে COO, তাহলে CO মানে কি? CO2, CO2H মানে কি? COOH। এর নাম কি জানো? এর নাম হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। কি নাম? কার্বামিনো। কার্বামিনো মানে কি? কার্বন, অ্যামিনো এবং কি? হিমোগ্লোবিন। তাহলে আগের নাম ছিল অ্যামিনো হিমোগ্লোবিন, আগের নাম ছিল কি? অ্যামিনো হিমোগ্লোবিন। এর সাথে কি যুক্ত হলো? কার্বন। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন। এবং কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কি পরিবহন করতেছে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছে। এটাও কার কাজ? হ্যাঁ, লৌহ রক্তকণিকার কাজ। লৌহ রক্তকণিকার দুইটা কাজ করে ফেললাম।
অক্সিহিমোগ্লোবিন আকারে অক্সিজেন পরিবহন করে, কার্বন হিমোগ্লোবিন আকারে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। বুঝছি? এই কারণেই আরবিসিকে রবিন হুড অণু বলে। কি বলে? রবিন হুড অণু, দানবীর অণু। দুইটা কাজই সে করে। সারা জন্মের পর থেকে এই কাজ করে যাচ্ছে এবং মৃত্যুর পর 120 দিন পর সে অটোমেটিক মারা যাচ্ছে। এই প্রশ্নে এবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে, রবিন হুড অণু কোনটা? কে সেটা? লোহিত রক্তকণিকা। ওকে, এই জন্য লোহিত রক্তকণিকাকে রবিন হুড অণু বলে। ক্লিয়ার? এখন আসেন আপনাকে আরেকটা কনসেপ্ট শেখাই। সেটা কি? বাইকার্বনেট রূপে আরবিসি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এখন যে জিনিসটা শিখাবো এটা আপনাদের পরবর্তী চ্যাপ্টারে খুব কাজে লাগবে। পরবর্তী চ্যাপ্টারে আপনাদের খুব কাজে লাগবে। কি বলছি? বাইকার্বনেট আকারেও লোহিত রক্তকণিকা কি পরিবহন করতে পারে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। একটু আগে দেখলাম কার্বন হিমোগ্লোবিন আকারে করছে, এখন কি আকারে করবে? বাইকার্বনেট। দেখো এই যে কার্বনেটের মধ্যে কি আছে? কার্বনেটের মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। কেমনে করে চলো সেটা আমরা দেখি। আমরা একটা লোহিত রক্তকণিকা আঁকাই। এটা লোহিত রক্তকণিকা আরবিসি দ্বি অবতল, চাকতির মতো, মাঝখানে চাপা, দ্বি অবতল, দুই দিকে চাপা, দ্বি অবতল। এর ভিতরে সে একটা কার্বন ডাইঅক্সাইড আছে। সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করছে। কার সাথে? পানির সাথে। এর সাথে বিক্রিয়া করে তৈরি করছে H2CO3। কি তৈরি করছে? H2CO3, কার্বনিক অ্যাসিড। এটা জানার জন্য, এটা কনসেপ্ট। এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গেছে, ভেঙে পরিণত হয়েছে H+ এবং HCO3-। বাইকার্বনিক অ্যাসিড এভাবে ভাঙে, H+ এবং HCO3-। এটা তো লোহিত রক্তকণিকা। তার চারপাশে যা আছে তা কি বলো তো? লোহিত রক্তকণিকার চারপাশে যা আছে সেটা কি? চিন্তা করো। লোহিত রক্তকণিকা রক্তনলীর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে লোহিত রক্তকণিকার আশেপাশে কি আছে বলো? আশেপাশে কি আছে? রক্তরস আছে, স্বাভাবিক, বাচ্চা বোঝানে। এইটা যদি লোহিত রক্তকণিকা হয় তার সাইড দিকে তো রক্তরসই থাকবে। রক্তরসের মধ্যে কি আছে? সোডিয়াম আয়ন আছে, থাকতে পারে না? বলো তো। ক্লোরাইড আয়ন আছে। আবার এরা তো লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়ন আছে, ভিতরেও আছে বাইরেও আছে। এখন এই বাইকার্বনেটটা কি করবে? পুরুত করে বাইরে বের হয়ে চলে আসবে। বাইকার্বনেটটা লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে এসে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সে তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট। কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট। এটা একটা বাইকার্বনেট ভেঙে গেছে, বের হয়ে গেছে, তাহলে একটা নেগেটিভ আয়ন বের হয়ে গেল। তাহলে ভিতরে একটা নেগেটিভ আয়নের আধিক্য দেখা দিল না তারতম্য দেখা দিল? ঘাটতি দেখা দিল। এই নেগেটিভ আয়নের ঘাটতি পূরণ করার জন্য বাইরে থেকে একটা ক্লোরাইড আয়ন ভিতরে ঢুকে যাবে, কারণ সেও কি নেগেটিভ। এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। বিজ্ঞানী হ্যামবার্গ এটাকে আবিষ্কার করছে, এই জন্য এটাকে হ্যামবার্গ শিফট বলে। এটা শ্বসন অধ্যায়ে আমরা পড়বো। কিন্তু ভিতরে আগে থেকে কি আছে? পটাশিয়াম। এই বাইকার্বনেট সব তো আর বের হয়ে যাবে না, তাই না? কিছু থেকে যাবে। সেই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম বাইকার্বনেট। এই পটাশিয়াম বাইকার্বনেট আকারে লোহিত রক্তকণিকার মাধ্যমে অ্যাকচুয়ালি কে পরিবহন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। সেই প্রথম কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা পড়বো কতটুকু? পটাশিয়াম বাইকার্বনেট আকারে লোহিত রক্তকণিকা কার্বন ডাইঅক্সাইড কি করে? পরিবহন করে। সৃজনশীলের জন্য আমরা এইটুকু পড়বো। এই কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিলাম, এটা তোমাদের শ্বসন অধ্যায়ে আবার কাজে লাগবে। ক্লিয়ার? সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা মানে কি? ভিসকোসিটি বা রক্ত ঘন হয় কার কারণে? আরবিসি এর কারণে। কারণ আমরা জানি রক্তের তো 55%ই রক্তরস, যেটা পানি অ্যাকচুয়ালি। তার বাকি 45%-এর মধ্যে লোহিত রক্তকণিকা কতটুকু? 44। যার কারণে তো রক্তটা ঘন হয়েছে, তার মানে তো রক্তটা পানি পানি হয়ে যেত। রক্ত আসলে ঘন কার জন্য হয়েছে? লোহিত রক্তকণিকার জন্য। তাহলে সেই সান্দ্রতা রক্ষা করতেছে। সান্দ্রতা মানে কি? ঘর্ষণ, তল পদার্থের ঘর্ষণ। রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি কার কারণে হচ্ছে? অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকার কারণে হচ্ছে। বুঝছি? ক্লিয়ার? ডান। বাফার। আরবিসি এর প্রোটিনগুলো, লোহিত রক্তকণিকার প্রোটিন আছে না? আছে। লোহিত রক্তকণিকার প্রোটিনগুলো অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল ক্ষারের
ভারসাম্য রক্ষাকারী, অম্লক্ষারের ভারসাম্য রক্ষাকারী বাফার হিসেবে কাজ করে। বাফার, তিনি তোদেরকে বাফার পড়াইছে কেমিস্ট্রিতে? এখনো পড়ায় না বাফার, সাইকেলেও পড়ায় নেই। বাফার কি? বাফার যৌগ কি পড়ো নাই? বাফার যৌগ 3 ধরনের বাফার আছে আমাদের দেহে, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। এই বাফাররা কি করে? তোমার দেহে যদি হঠাৎ করে রক্তের পিএইচ বেড়ে যায় বা কমে যায়, সেটা কি করে? ব্যালেন্স করে। এটাই বাফার। বাফার 3 ধরনের, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার এবং কি প্রোটিন বাফার। খেয়াল করো, রক্তরসের মধ্যে তো লোহিত রক্তকণিকার আবরণে অলরেডি প্রোটিন আছে, আবার লোহিত রক্তকণিকার ভিতরে কি আছে? বাইকার্বনেট আছে। তাহলে সে অবশ্যই কি হিসেবে কাজ করবে? বাফার হিসেবে কাজ করবে। ওকে, ডান। ব্লাড গ্রুপিং, এটা খুব মজার। আরবিসি এর ঝিল্লি, ঝিল্লি মানে কি? আরবিসি যদি এটা কোষ হয় তাহলে তার ঝিল্লি থাকবে না? আরবিসি এর ঝিল্লিতে বিদ্যমান বিদ্যমান প্রোটিন, বিদ্যমান প্রোটিন না, সব প্রোটিন না, বিদ্যমান কিছু প্রোটিন, বিদ্যমান কিছু প্রোটিন এ বি ও আর এস অ্যান্টিজেন নির্দেশক। আমরা যে এবিও ব্লাড গ্রুপিং করি, পজিটিভ নেগেটিভ করি, এটা কি দেওয়া হয় জানো? লোহিত রক্তকণিকার যে আবরণ, এটা দেওয়া হয়। লোহিত রক্তকণিকার আবরণে কিছু প্রোটিন থাকে, ওটাই এ, ওটাই বি, ওটাই এবি, ওটাই ও। কিছু প্রোটিন আছে ওটা এ কে ইন্ডিকেট করে, তাহলে ওটা থাকলে ব্লাড গ্রুপ কি? এ। কিছু প্রোটিন আছে এটা বি কে ইন্ডিকেট করে, ওটা থাকলে ওই ব্যক্তির ব্লাড গ্রুপ কি? বি। কিছু ব্লাড গ্রুপ, কিছু প্রোটিন আছে যেখানে, কিছু লোহিত রক্তকণিকার ঝিলে যেখানে এ আর বি দুটোই আছে, তাহলে সেই ব্লাড গ্রুপ কি? এ বি। আর কিছু আছে এও নাই বিও নাই, সে কি? জিরো। জিরো মানে নাই, কিছুই নাই। ও, ও মানে কোনোটাই নেই, কোনো এটাই নেই। ও পজিটিভ মানে কি? এ বি কোনোটাই নাই, কিন্তু আর এস আছে। আর ও নেগেটিভ মানে কি? কিচ্ছু নাই, এও নাই, বিও নাই, আর এসও নাই, এই জন্য ও নেগেটিভ। ও নেগেটিভে কিচ্ছু নাই। আসো এবার যে 3টা পড়াবো, এই 3টা একটু কঠিন, বাট বুঝলে সহজ। এবার যে 3টা পড়াবো, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে কখন? কোনো রক্তকণিকা ধরে কেটে গেছে। ধরো একটা রক্তনালিকা আমি আঁকাইলাম, এটা ধরো একটা রক্তনালিকা অনেক বড়, এত বড় তো আসলে রক্তনালিকা হয় না, এই যে শিরা ধমনী, ধরো মাছ দিয়ে কেটে গেছে, ধরো মাছ দিয়ে কেটে গেছে, এখানে এখান থেকে কেটে গেলে এখান থেকে কি বেরোবে? রক্ত বেরোবে নাকি অন্য কিছু বেরোবে? রক্তপাত হবে, হবে না? হবে, রক্তপাত হবে। এই রক্তপাত আটকানোর কার কাজ? অনুষকের কাজ, আমরা জানতাম, বাট না, সে তো রক্তকণিকা এখানে অ্যাক্টিভ, সে তো রক্তকণিকা আসবে, এসে করবে কি? প্রথমত লোহিত রক্তকণিকা, সরি আরবিসি, এখানে কি আসবে? আরবিসি। আরবিসি, আরবিসি এসে এই জায়গায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে। কি গ্যাস? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের ফলে এখানে একটা চাপ পড়বে রক্তকণিকাতে। রক্তকণিকাতে কি পড়বে? চাপ পড়বে। এটা কোনো জায়গায় চাপ দিলে ওই জায়গায় রক্তপাত কি হয়? বন্ধ হয়। এটা লিখবা, হাইড্রোজেন সালফাইড গ্যাস রক্তনালীতে সংকোচন করে রক্তপাত কি করে? বন্ধ করে। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস কে উৎপন্ন করছে? আরবিসি কর্তৃক। ক্লিয়ার? আরবিসি কর্তৃক, মনে থাকবে। তাহলে রক্ত জমাট বাঁধাতেও কি হেল্প করতেছে? লোহিত রক্ত নিয়ে হেল্প করতেছে। নাইট্রিক অক্সাইড তৈরি। নাইট্রিক অক্সাইড দেখো, কোনো জায়গায় কেটে গেলে, কোনো জায়গায় কেটে গেলে ওইখানে যে আশেপাশের যে কোষগুলো আছে না, এই কোষগুলা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। আরবিসি কর্তৃক নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। আরবিসি কর্তৃক নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। আরবিসি কর্তৃক নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। এই নাইট্রিক অক্সাইড আবার কি করবে? যা ওই স্থানে এল আর্জিনিন অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। অ্যামিনো অ্যাসিড
তৈরি করবে, যা প্রোটিন তৈরির মাধ্যমে ক্ষত পূরণ করবে। কিছু বুঝছো? আমি জানি অনেকেই বুঝো নাই, আমরা বলতেছি। দেখো এই জায়গায় কেটে গেছে, লোহিত রক্ত কণিকা সেখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। ওই নাইট্রিক অক্সাইড কি করবে, যে আশেপাশে যে জায়গায় ফেটে যাওয়া কোষগুলো, ওর আশেপাশের কোষকে এল আর্জিনিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করাবে। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন। আর প্রোটিন তৈরি হলে এই জায়গাটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এটাও রক্ত বন্ধ করার জন্যই উপায়। তা দেখছো সে রক্ত কিন্তু বন্ধ করতেছে। আর সবশেষে কি, মুক্তমূলক হিমোগ্লোবিন কর্তৃক, হিমোগ্লোবিন কার আছে? হিমোগ্লোবিন কর্তৃক কিছু ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হয়। কি তৈরি হয়? মুক্তমূলক তৈরি হয়, যা জীবাণুকে মেরে ফেলে। তার মানে আমাদের লোহিত রক্তকণিকা কি করতেছে? শ্বেত রক্তকণিকার কাজও করতেছে না? হ্যাঁ, কোনো জায়গায় জীবাণু অ্যাটাক করলে ওই জায়গায় লোহিত রক্তকণিকা কি করে জানো? হিমোগ্লোবিনকে ছেড়ে দেয়। হিমোগ্লোবিন করে কি, কিছু মুক্তমূলক তৈরি করে। হোয়াট ইজ মুক্তমূলক? তোমাদের একটা এক্সাম্পল দেখে মুক্তমূলক কি। তোমরা H2O2 নাম শুনছো না, হাইড্রোজেন পারঅক্সাইড, বিষতুল্য। এটা কেন বিষতুল্য জানো? সে যখন ভাঙে তখন HO এবং OH তৈরি করে, মানে দুটো OH তৈরি করে। এবং OH এর নামের মধ্যে ডট দিতে খেয়াল করছো? এই যে একটা ডট, এই যে একটা ডট, এটা এমনি এমনি দেয়নি। এই ডট দেওয়ার মানে এটা মুক্তমূলক, অ্যাক্টিভ। এটা খুবই ভায়োলেন্ট প্রকৃতির হয়, মুক্তমূলক বলে এই জন্য এটাকে, ফ্রি রেডিক্যাল। এটা ভায়োলেন্ট প্রকৃতির, যেই কোষে যাবে সেই কোষে ছিন্ন ভিন্ন করে ফেলবে। তো এইভাবে সে জীবাণুরও ছিন্ন ভিন্ন করে। এই মুক্তমূলক তৈরি করতে কে হেল্প করে? হিমোগ্লোবিন। কে দ্বারা? লোহিত রক্তকণিকা দ্বারা। তাই দেখো, এই দুটো দ্বারা প্রমাণ হলো সে রক্তপাত বন্ধতে হেল্প করে, এর দ্বারা প্রমাণ হলো সে জীবাণু মারতেও হেল্প করে। তিনটা কাজই সে করে। তিনটা কণিকার কাজই একা কে করতে পারে? লোহিত রক্তকণিকা করতে পারে। মনে থাকবে? এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। একবার চোখ বুলাও, আমি স্লাইডটা ওপেন করে দিই, একবার চোখ বুলাও। এখানে আমি স্লাইডটা 30 সেকেন্ড রাখবো, পরেরটা 30 সেকেন্ড রাখবো। চোখ বুলাও, দেখো বুঝো কিনা। খুব সহজ করে দিছি। পরেরটা দেখো। গ্রুপিং বুঝো নাই? আরে লোহিত রক্তকণিকার যে আবরণ আছে, সে আবরণের বাইরে কিছু প্রোটিন থাকে, ওটা দিয়ে ব্লাড গ্রুপ হয়। সহজ বাংলায়, লোহিত রক্তকণিকার বাইরে যে আবরণ থাকে ওটা দিয়ে ব্লাড গ্রুপ হয়। সহজ হিসাব। রমজান মাসে কখন পড়াবো? সম্ভবত আড়াইটায় ঠিক করলাম না তিনটায় ঠিক করলাম, জানাই দিব আমি তোমাদের টাইম, সমস্যা নেই। তিনটায় মনে হয় ঠিক করছি ক্লাস টাইম, বিকাল 3টায়। রমজানে তো তোমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, সো বিকাল 3টা দিলেও আই থিঙ্ক প্রবলেম নেই, তাই না? আমি জানাবো তোমাদের ক্লাস টাইম বুঝে, যেটা বলছি ওটাই টাইম, কিন্তু হাজার বললেও কিন্তু টাইম চেঞ্জ করবো না। ওকে আসো, সেটা তোমাকে ঢুকি।
রমজানে তোমাদের মোটামুটি সবারই কলেজ বন্ধ। 2:30 না 3টা এরকম একটা টাইম ঠিক করছে, আমি জানাই দেবো। 4টাও হইতে পারে, আমি ঠিক করে লিখে রাখছি, বাট মনে নাই বলতে। 4টাও হইতে পারে, 4টা হলেও সমস্যা নাই। 5:30টার মধ্যে ক্লাস শেষ, 6টার সময় ইফতার করবা, ঠিক আছে? আসো, শ্বেত রক্তকণিকা, নতুন টপিক। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এর এক্সট্রা নামগুলো এখন আমরা দেখবো। শ্বেত রক্তকণিকার এক্সট্রা নামগুলো দেখবো। শ্বেত রক্তকণিকার এক্সট্রা নাম প্রথমেই লিউকোসাইট। কি নাম? লিউকো মানে না, মানে কোনো বর্ণ নাই, আর সাইট মানে কি? কোষ। লিউকোসাইট, WBC বা হোয়াইট ব্লাড কর্পাসল। বর্ণ, বর্ণহীন, কোনো বর্ণ নাই, কার বর্ণহীন। আকার ও আকৃতি, নির্দিষ্ট আকারও নাই, এর কোনো নির্দিষ্ট আকার নাই। যখন যেরকম জীবাণু পায় সেরকম আকার ধারণ করে, তাই এর কোনো নির্দিষ্ট আকার নাই। হিমোগ্লোবিন আছে? নাই। তবে কে আছে? একমাত্র রক্তকণিকা যার নিউক্লিয়াস আছে। যার কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস থেকে যাবে, এই নিউক্লিয়াস থাকার অনেক গুরুত্ব, তবে নিউক্লিয়াস আছে। লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ। 600:1। অর্থাৎ একটা জায়গায় যতগুলো লোহিত রক্তকণিকা থাকে, মানে একটা জায়গায় যতগুলো শ্বেত রক্তকণিকা থাকে তার 600 গুণ বেশি লোহিত রক্তকণিকা থাকে। ওই যে কই 50 লাখ আর কই 10,000, তাই না? কই 50 লাখ আর কই 10,000। ওকে। সংখ্যা 4,000 থেকে 11,000 প্রতি কিউবিক মিলিমিটার। গড়ে 7,500। গড়ে কত? প্রতি কিউবিক মিলিমিটার। বুঝতেছিস তিন্নি? কই ছিল 50 লাখ আর সেখানে কোথায় চলে আসছে 4,000 থেকে 11,000, কত কমে গেছে। এখন আসো, লিউকোসাইটোসিস প্রতি CMMA WBC এর সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে, WBC সংখ্যা 13,000-এর বেশি যদি হয়ে যায় তাহলে এটাকে কি বলবে তিনি? লিউকো মানে কি? শ্বেত রক্তকণিকা। সাইটোসিস মানে কি? উৎপাদন। অনেক বেশি শ্বেত রক্তকণিকা কি হচ্ছে? কখন হয় এরকম সিচুয়েশন? যখন তোমার দেহে কোনো জীবাণুর কি হয়, অ্যাটাক হয়, তখন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। আবার লিউকোপেনিয়া, পেনিয়া নামটা শুনে বুঝতেছি একটু কি কম। তাহলে প্রতি কিউবিক মিলিমিটারে WBC এর সংখ্যা 3,000-এর কম না বেশি? কম। তখন তাকে বলা হবে কি? লিউকোপেনিয়া। তখন তাকে কি বলা হবে? লিউকোপেনিয়া, তাই না? তখন তাকে কি বলা হবে? লিউকোপেনিয়া। ওকে। আর লিউকেমিয়া কি? প্রতি CMMA WBC 1 লক্ষ থেকে 4 লক্ষ। বুঝতেছো কত বেশি? 1 লক্ষ থেকে 4 লক্ষ। তখন তাকে বলা হবে লিউকেমিয়া, মারাত্মক লেভেলের বেশি, তাই না? তখন তাকে বলে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। এটাই ব্লাড ক্যান্সার, এটাই ব্লাড ক্যান্সার, মাত্রাতিরিক্ত। আমরা জানি ক্যান্সার মানে কি? টিউমার। টিউমার মানে কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে এখানে অবশ্যই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে। সেই কোষটা কে? সেই কোষটা হচ্ছে অস্থিমজ্জা, বোন ম্যারো। অ্যাকচুয়ালি টিউমারটা বোন ম্যারোতে হয়, মেন টিউমারটা হয় বোন ম্যারোতে। আর বোন ম্যারো তখন মাত্রাতিরিক্ত আকারে কি করা শুরু করে? শ্বেত রক্তকণিকা তৈরি করা শুরু করে, এবং সেগুলো যখন অনেক বেশি হারে তৈরি হয় তখন অবশ্যই ম্যাচিউর তৈরি হবে না, ইম্যাচিউর তৈরি হবে, অপরিণত হবে। তার মানে এরা অপরিণত। বেশি থাকলে যে ভালো তা না, এরা অপরিণত, খুব দ্রুত তৈরি হয়েছে। তাই তাহলে তারা তার কাজ কি খুব ভালোভাবে করতে পারবে? পারবে না। এবং এরা অনেক বেশি তৈরি হওয়ার কারণে লোহিত রক্তকণিকা ঠিক মতো তৈরি হতে পারবে না, তো ওটার আবার ক্রাইসিস দেখা দেবে। ফলে ওভারঅল তোমার রক্তের টক্সিসিটি অনেক বেড়ে যাবে, রক্তের বিষাক্ততা অনেক কি হয়ে যাবে? বেড়ে যাবে। দ্যাট ইজ ব্লাড ক্যান্সার। অ্যাকচুয়ালি টিউমারটা কোথায় হয়েছে? অস্থিমজ্জায়। এবং এটাও তো কোষ, তাই না? এটাও তো মাত্রাতিরিক্ত তৈরি হচ্ছে। শ্বেত রক্তকণিকা কি কোষ না? নিউক্লিয়াস আছে।
তাদেরকে কোষ বলতে পারো অ্যাটলিস্ট তুমি। রক্তকণিকাকে কোষ বলা যায় না কেন? কারণ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, হ্যান তেন কিচ্ছু নাই, বা তার তো আছে নিউক্লিয়াস, তাহলে একে তো কোষ বলতে ক্ষতি নাই। তার নর্মালি তৈরি হওয়ার কথা 4,000 থেকে 11,000, সেটা 1,00,000 হয়ে গেছে। এটা কি অনিয়ন্ত্রিত না নিয়ন্ত্রিত? অনিয়ন্ত্রিত। তাহলে এটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, তাহলে এটাই ব্লাড ক্যান্সার। ওকে, ডান। এবার আসো শ্বেত রক্তকণিকার প্রকারভেদে আমরা আসি একটু। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ, নিচে গড়ায়ু লেখা আছে, এটা আমি আগে একটু পড়াই দিই। গড়ায়ু, গড়ায়ু হচ্ছে 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন গড়ায়ু, 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন এরকম কেন ব্যাপারটা? 1 থেকে 15 দিন এরকম রেঞ্জ কেন? লোহিত রক্তকণিকাটা বলে দিচ্ছে 120 দিন, অনুচক্রিকারটা 7 থেকে 10 দিন, ঠিক আছে মানা যায়, 7 থেকে 10 কাছাকাছি। আর লোহিত রক্তকণিকা ফিক্সড ভাবে বলে দিচ্ছে কতদিন? 120 দিন। এইটা এরকম উল্টাপাল্টা কেন? 1 থেকে 15 কেন? এখানে টাইপ অনেকগুলো, নাম্বার 1। নাম্বার 2, তোমার দেহে ধর এখন কোনো জীবাণু নাই, তাহলে সে তো তুমি ঘুরবে ফিরবে, কয়েকটা জীবাণু মারবে, খায় দেয়, অটোমেটিক 10-15 দিন পর মারা যাবে। এখন ধরো তোমার দেহের মধ্যে মারাত্মক লেভেলে জীবাণু অ্যাটাক করছে, তো এখন তৈরি হবে, এখন মারামারি করবে, এখনই কি হয়ে যাবে? মরে যাবে। তাহলে তার লাইফ স্প্যানটা কিসের উপর নির্ভর করে? কতটুকু জীবাণু আক্রমণ হচ্ছে তার উপরে, সে কতটুকু কাজ করতেছে তার উপরে। আর শ্বেত রক্তকণিকার টাইপ অনেক, 5 টাইপের শ্বেত রক্তকণিকা আছে, তোমরা আগেই বলছিলাম মনে হয়। দেখি আমরা সেগুলো কি। শ্বেত রক্তকণিকা 2 টাইপের, দানাদার এবং কি দানাদার। দানাদার এবং দানাদার। দানা মানে কি? শ্বেত রক্তকণিকার গায়ে যদি নিউক্লিয়াস, শ্বেত রক্তকণিকার গায়ে তো অবশ্যই নিউক্লিয়াস আছে, আছে না? শ্বেত রক্তকণিকার দেহে অবশ্যই কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসগুলো যদি খন্ড খন্ড হয়, আমি আবার দেখাই তোমাদেরকে। আমি 3টা শ্বেত রক্তকণিকা আঁকাবো এখানে। শ্বেত রক্তকণিকার যদি নির্দিষ্ট কোনো আকৃতি নাই, নির্দিষ্ট যদি কোনো আকৃতি নাই, তারপর দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি। এই ঠিক আছে, ওর কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই। এই যে 3টা শ্বেত রক্তকণিকা, এখানে আরো 2টা আঁকাবো, কিন্তু এই 2টাকে একটু অন্যভাবে আঁকাবো, একটু বড় সড়ো করে আঁকাইলাম, একটু উল্টাপাল্টা করে আঁকাইলাম, যদিও নির্দিষ্ট আকৃতি নাই আমার বলতেছি। এখন তার তো নিউক্লিয়াস থাকবে, রাইট? শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকবে। এখন ধরো বাম পাশে যে শ্বেত রক্তকণিকা, এর নাম হচ্ছে নিউট্রোফিল, তার নিউক্লিয়াসগুলো এরকম খন্ড খন্ড, কেমন? এরকম খন্ড খন্ড নিউক্লিয়াসগুলো, এরকম কি খন্ড খন্ড। তারপর ধরো এর নিউক্লিয়াসটা এরকম খন্ড, এরকম খন্ড। তারপর ধরো এর নিউক্লিয়াসটা এরকম খন্ড খন্ড। ওকে, কিন্তু এইখানে যে আছে এই নিউক্লিয়াস খন্ড হয় নাই, একটা পুরো নিউক্লিয়াস জুড়ে একটা, এই নিউক্লিয়াসে কোনো কি হয় নাই? খন্ড হয় নাই। এখন দেখো দানা মানে কি? দানা মানে গ্র্যানিউল। দানা মানে কি? গ্র্যানিউল। গ্র্যানিউল মানে দানা। তাহলে এইগুলাকে, দানাগুলোকে বলা হয় গ্র্যানালুসাইট। গ্র্যানালুসাইট, সাইট মানে কোষা, গ্র্যানিউল মানে কি? দানা। আর অদানাদারকে কি বলা হবে? গ্র্যানালুসাইট। এ মানে কি? এ মানে কি? না, মানে দানা নাই। গ্র্যানিউল মানে দানা। আসলে দানাগুলো কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো যখন খন্ড খন্ড হয়ে থাকে তখন এটাকে বলা হয় কি? দানাদার। যখন খন্ড থাকে না তখন তাকে কি বলা হয়? অদানাদার। এখন এর নাম হচ্ছে নিউট্রোফিল। এর নাম কি? এর নাম কি? নিউট্রোফিল। আমি বলছিলাম আগের ক্লাসে, যারা দানাদার তাদের নামের মধ্যে কি থাকে? ফিল থাকে। যারা দানাদার তাদের নামের মধ্যে কি থাকে? ফিল। তোমার মুখে যখন দানা উঠবে, ব্রণ উঠবে, মেস্তা ব্রণ টোন উঠবে, তখন তুমি ধরলে ফিল করতে পারবে না। এই যে আমার এখানে একটা উঠছে, আমি ধরলেই ফিল করতে পারতেছি ব্যথা রে, তাহলে ফিল। তো দানা থাকলে ফিল, তাহলে নিউট্রোফিল। ইউসিনোফিল, বেসোফিল,
ফিল ফিল, যারা দানাদার তারা কি ফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর যারা দানা নাই তারা হচ্ছে সাইট, তারা করে খালি ফাইট। মোনোসাইট, মোনোসাইট, আর একটা কি লিম্ফোসাইট। মোনোসাইট আর কি লিম্ফোসাইট। মোনোসাইট আর লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার 3 রকমের। লিম্ফোসাইট আবার 3 রকমের হয়, লিখে রাখি। লিম্ফোসাইট আবার 3 রকমের হয়, 3টা আবার 3 রকমের কাজ। 3 রকমের কাজ, ঘুরে ফিরে মূল লক্ষ্য এক। লিম্ফোসাইট আবার 3 রকমের হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, তাই না? এনকে সেল, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল বা মারণ কোষ, সহজাত মারণ কোষ, এর নামে পরে আসবে। আর নিউট্রোফিল কেন এর নাম এরকম দেওয়া হয়েছে? বিজ্ঞানী লিশম্যান, কি নাম? লিশম্যান, লিশম্যান রঞ্জক, লিশম্যান রঞ্জক, এটা এক ধরনের রঞ্জক দেওয়া হয়েছে। লিশম্যান রঞ্জক দেওয়ার পরে, লিশম্যান রঞ্জক দেওয়ার পরে যেগুলো নিউট্রোফিল সেগুলা কোনো কালার দেখা নাই, কোনো কালার দেখায় নাই নিউক্লিয়াসগুলো, এর নাম এই জন্য নিউট্রাল, এই জন্য তার নাম কি নিউট্রাল। লিশম্যান রঞ্জকে, লিশম্যান রঞ্জকে নিউট্রোফিল কোনো বর্ণ দেয় নাই। লিশম্যান রঞ্জকে ইউসিনোফিল ইউসিন বর্ণ বা অ্যাসিড বর্ণ ধারণ করছে। ইউসিন মানে অ্যাসিড, অর্থাৎ কি বর্ণ? অর্থাৎ কি বর্ণ? অর্থাৎ সে লাল বর্ণ ধারণ করছে। কি বর্ণ ধারণ করছে? কি বর্ণ? লাল বর্ণ ধারণ করছে। এর তার নাম কি? ইউসিনোফিল। তাহলে কি বর্ণ? লাল বর্ণ। আর যেটা কিনা বেজোফিল, যেটা কি বেজোফিল, নাম থেকে বুঝতেছো বেজ, বেজ মানে কি? বেজ মানে কি? ক্ষার। বেজ মানে কি? ক্ষার। এগুলো কি বর্ণ ধারণ করছে? নীল বর্ণ। কারণ এই শ্বেতরক্ত এটা কি ধর্মী? ক্ষার ধর্মী। কি রঞ্জকে? লিশম্যান রঞ্জকে। এগুলোর ক্ষেত্রে এরকম কিছু দেখা যায়নি। এদের ক্ষেত্রে কি হয়েছে জানো? এদের ক্ষেত্রে ওভারঅল পুরো নিউক্লিয়াসটাই একটা কালার। এদের ক্ষেত্রে ওভারঅল পুরো নিউক্লিয়াসটাই কি একটা নির্দিষ্ট কালার, কোনো দানা নাই। এই হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, অদানাদার শ্বেত রক্তকণিকা। এটুকু বুঝছি কিনা বলেন? লিশম্যান রঞ্জকে কার কোনটা কালার? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এখন আপনাদের যেটা জানতে হবে কোনটা কত পার্সেন্ট করে থাকে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এগুলো প্রত্যেকটা গড়ায়ও আলাদা করে পড়ার দরকার নাই। কয়টা করে খণ্ড থাকে এটা না জানলেও চলবে। কত পার্সেন্ট করে থাকে এটা একটু জানতে হবে। নিউট্রোফিল থাকবে 60 থেকে 70%। কত পার্সেন্ট? 60 থেকে 70% নিউট্রোফিল। বেসোফিল থাকবে 0.5%, 0.5 থেকে 1%, 0.5 থেকে 1%। ইউসিনোফিল থাকবে 2 থেকে 4%। আমি আলিম স্যার ইনফরমেশন বলতেছি। আমি কোনগুলো বলতেছি? আলিম স্যার। গাজাজ মোসারা অন্যগুলো দিতে পারে, মানে আলিম স্যার একটা বেশি রাইট। মোনোসাইট থাকবে 2 থেকে 8%। কত পার্সেন্ট? 2 থেকে 8%। আর লিম্ফোসাইট থাকবে কত পার্সেন্ট? 25%। লিম্ফোসাইট থাকবে কত পার্সেন্ট? 25%। এই পার্সেন্টেজগুলো লাগবে, এই পার্সেন্টেজগুলো লাগবে। ওকে, এর মধ্যে নিউট্রোফিলের খণ্ড বেশি। মনে রাখবেন নিউট্রোফিলের খণ্ড বেশি। নিউট্রোফিলের নিউক্লিয়াসগুলা 2 থেকে 7 খণ্ড। কত? 2 থেকে 7 খণ্ড। আর এদের দুজনের 2 থেকে 3 খণ্ড। এদের খণ্ডক এত বেশি নাই, আর এদের কোনো খণ্ডক নাই। মনে রাখবেন নিউট্রোফিলের খণ্ডটা কি একটু বেশি। ওকে, এবার আসি এদের কাজ। সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এমসিকিউর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এদের কাজ। লিখবেন মোনোসাইট এর কাজ ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি প্রক্রিয়া তিনি জানিস? ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জীবাণু ভক্ষণ করা। এই প্রক্রিয়ায় সে একটা জীবাণুকে মেরে খায় ফেলে। কতগুলা? নর্মালি একটা মোনোসাইট 20 থেকে 25টি জীবাণুকে মারতে পারে, খায়া মারতে পারে। কতগুলা? নর্মালি 20 থেকে 25টা জীবাণুকে মেরে খাইতে পারে। কে? মোনোসাইট। সেম কাজটাই নিউট্রোফিল করবে,
সেম কাজটাই কে করবে? নিউট্রোফিল করবে। ফ্যাগোসাইটোসিস, তাহলে দুজনের কাজ কি সেম। তার ক্ষেত্রে কয়টা? 2 থেকে 10টা। তার ক্ষেত্রে কয়টা? 2 থেকে 10টা হাইস্ট। তাহলে নিউট্রোফিল আর মনোসাইট উভয়ের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করা? জীবাণুকে ভক্ষণ করা। উভয়ের কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে কি করা? ভক্ষণ করা। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইট 3 রকমের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর কি এনকে সেল। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে। বি লিম্ফোসাইট কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে যা জীবাণুকে মারবে। অ্যান্টিবডি দিয়ে জীবাণু হত্যা, জীবাণু হত্যা। টি ফর টক্সিন, সে বিষাক্ত পদার্থ তৈরি করবে, সে বিষাক্ত পদার্থ জীবাণুকে কি করবে? মারবে। আর এনকে সেল সে নর্মালি জীবাণুকে মারবে, সেও ফ্যাগোসাইটোসিস করবে। সেও কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। তাহলে এও সে ফ্যাগোসাইটোসিস করতে পারে। ইউসিনোফিল কি করবে? ইউসিনোফিল কি করবে? ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করবে। কি করবে? অ্যালার্জি প্রতিরোধ করবে এবং কৃমির লার্ভা ধ্বংস করবে। কৃমির লার্ভা ধ্বংস করবে। অ্যালার্জি প্রতিরোধ করবে এবং কৃমির লার্ভা ধ্বংস করবে। আর বেসোফিল কি করবে? বেসোফিলের কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা সব থেকে বেশি আসে। বেসোফিল কি ক্ষরণ করবে? হেপারিন ক্ষরণ করবে। আর হেপারিনের কাজ কি? দেহের ভেতরে রক্ত জমতে কি দেওয়া? বাধা দেওয়া, সাহায্য করা। মরে যাবি দেহের ভেতরে রক্ত জমলে। এইটা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে যে হেপারিন কে ক্ষরণ করে? বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা ক্ষরণ করে। এটা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। ক্লিয়ার? পাশাপাশি এটাও লেখা আছে যে হিস্টামিন ক্ষরণ করে, বেসোফিল হিস্টামিনও ক্ষরণ করে। হিস্টামিন কি করে? বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়। পাশাপাশি হিস্টামিন হচ্ছে রক্তনালিকাকে প্রসারিত করে, যখন রক্তচাপ বেড়ে যায় তো রক্তনালিকাকে প্রসারিত করে। তাহলে এটাও লিখতে পারো, বেসোফিল কি করে? হিস্টামিনও ক্ষরণ করে, সে হিস্টামিন ক্ষরণ করে। এটা জেনে রাখো জাস্ট, হিস্টামিন ক্ষরণ করতে পারে, সে হিস্টামিন ক্ষরণ করতে পারে। হিস্টামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তনালিকাকে প্রসারিত করে। রক্তচাপ বাড়লে রক্ত যেহেতু বেশি প্রবাহিত হয় তখন রক্তচাপকে বাড়ায় দেয়, মানে রক্তনালিকাকে প্রসারিত করে দেয়। স্যার এইখানে যেটুকু বললাম সৃজনশীলের জন্য খালি আসবে কাজ, কোনটার কাজ কি। আর এমসিকিউর জন্য এটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমি বলতে পারি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্লাইড ছিল আজকের এটা। এই স্লাইড থেকে মেডিকেলে বারংবার প্রশ্ন আসছে, এই স্লাইড থেকে মেডিকেলে বারংবার প্রশ্ন আসছে। ওভারঅল তাহলে আমি যদি বলি ফ্যাগোসাইটোসিস কে কে করতেছে? ফ্যাগোসাইটোসিস করতেছে নিউট্রোফিল আর মোনোসাইট। ন্যাচারাল কিলার সেলের নাম লেখার দরকার নেই। অ্যান্টিবডি কে তৈরি করতেছে? লিম্ফোসাইট এর কোন কোষ? বি কোষ। অ্যালার্জি প্রতিরোধ কে করতেছে? অ্যালার্জি রোধ কে করতেছে? ইউসিনোফিল। কেমনে মনে রাখবো? এটা তো মনে থাকে না ভাইয়া। অ্যালার্জি উঠলে হাতে কি কালার হয়ে যায়? লাল কালার হয়ে যায়। আর ইউসিনোফিল কি বর্ণ ধারণ করে? লাল। এমনি মনে রাখবা, অ্যালার্জি রোধ করে। তারপরে ক্রিমির লার্ভা কে ধ্বংস করে? ক্রিমির লার্ভা কে ধ্বংস করে? সেম, ইউসিনোফিল। হেপারিন কে ক্ষরণ করে? বেসোফিল। এই জানলেই চলবে, এই হচ্ছে কাজ, এটুকু জানলেই চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে তোমাদের সাথে আবার রবিবার ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ।